আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। আপনারা জানেন দেশের অর্থনৈতিক অবস্থা একটা সঙ্গীন অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। সরকারের আয় কম কিন্তু ব্যয় অত্যধিক। আয় কম বলতে রাজস্ব আয় কম, সেভাবে রাজস্ব আদায় হচ্ছে না। প্রতি মাসে এখন ৭১,০০০ কোটি টাকা আদায় করতে হবে রাজস্ব বিভাগকে আগামী ২ মাসে, প্রতি মাসে। কিন্তু এর মধ্যেই ১,০০,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি ধরা পড়েছে। বাস্তবতা যখন তখন আমরা বিনিয়োগ চাই, আমরা কর্মসংস্থান চাই, আমরা অর্থনৈতিক গতি চাই, জিডিপি প্রবৃদ্ধি চাই। কিন্তু আসলে এগুলো যে কত কঠিন হয়ে পড়েছে, যারা ব্যবসা বাণিজ্য করেন তারা সেটা বুঝতে পেরেছে। এবং বাংলাদেশের যে প্রবৃদ্ধি দীর্ঘ সময় হয়েছে তার মূলে ছিল ব্যক্তি খাতের অবদান, প্রাইভেট সেক্টরের অবদান। সেই প্রাইভেট সেক্টর এখন ভয়ঙ্করভাবে ধুঁকছে। অন্তর্বর্তী সরকার অধ্যাপক ইউনূসের নেতৃত্বে সারা দেশে যে অস্থিরতার রাজত্ব কায়েম করেছিল, সেখানে ব্যক্তিখাত কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেনি। এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে নতুন সরকার এসছে তার সামনেও চ্যালেঞ্জ অনেক। ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি তেলের সংকট সহ নানা দিক থেকে নানা ধরনের চাপ তৈরি হয়েছে অর্থনীতিতে। এবং এই কারণে যেটি হচ্ছে, সরকার তার ব্যয় নির্বাহ করতে গিয়ে যেহেতু নিজের কোনো আয় নেই, তাই ঋণ নিতে হচ্ছে ব্যাংকিং খাত থেকে। আর তাই আজকে আমরা শিরোনাম করেছি, সরকার বেশি ঋণ নিচ্ছে ব্যাংক থেকে, প্রাইভেট সেক্টর বঞ্চিত, অর্থনীতিতে কী সংকেত। এই কথাগুলো আসলে আমাদের কথা নয়, এই কথাগুলো বলছে বাংলাদেশের অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি। তারা বলেছে যে একটা ভয়ঙ্কর রকমের বৈষম্য চলছে, কারণ সরকারই সব ঋণ নিয়ে নিচ্ছে, ব্যক্তিখাত ব্যবসা পরিচালনার জন্য ব্যাংক থেকে তেমন কোনো ঋণ সহায়তা পাচ্ছে না। এবং এই আলোকেই আমরা শুরু করতে চাচ্ছি আমাদের এই আলোচনাটা। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এসছে, সরকারের বাড়তি ব্যাংক ঋণ গ্রহণ। প্রশ্ন হচ্ছে, সরকার যদি বেশি ঋণ নেয় তাহলে কি বেসরকারি খাত তথা প্রাইভেট সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আজকের এই আলোচনা আমরা সহজ ভাষায় বুঝে নিতে চাই, কি হচ্ছে, কেন হচ্ছে এবং এর প্রভাব কি হতে পারে। প্রথমেই নজর দেই সমস্যাটা কি। বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশন বা অর্থনীতি সমিতির মতে সরকারের রাজস্ব ঘাটতি ক্রমেই বাড়ছে। মানে সরকার যত টাকা আয় করছে তার চেয়ে বেশি খরচ করছে। এই ঘাটতি পূরণ করতে সরকার ব্যাংক থেকে বিপুল পরিমাণে ঋণ নিচ্ছে। এবং পরিস্থিতি অনুযায়ী যে হিসাবটা আমরা দেখছি, এই অর্থ বছরে সরকার ১,০০,০০০ কোটি টাকার কাছাকাছি ঋণ নিয়েছে। আগামী বছর তা আরও বেড়ে ১.১ থেকে ১.৩ লাখ, অর্থাৎ ১,১০,০০০ কোটি টাকা থেকে ১,৩০,০০০ কোটি টাকা পর্যন্ত ঋণ উঠে যেতে পারে। এই ঘাটতি পূরণ করতে সরকার ব্যাংক থেকে বিপুল পরিমাণে ঋণ করছে। বর্তমান পরিস্থিতি যে ব্যাখ্যাটা, সেটা থেকে তাহলে অবস্থাটা কি? অবস্থাটাকে অর্থনীতির ভাষায় বলে ক্রাউডিং আউট এফেক্ট, অর্থাৎ এই যে ব্যাংক সরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়া। সহজভাবে বললে, ব্যাংকের কাছে টাকা সীমিত, যদি সরকার সেই টাকার বড় অংশ নিয়ে নেয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের জন্য আর টাকা ব্যাংকের কাছে থাকে না, তারল্য থাকে না। অর্থাৎ তখন ব্যবসা বাণিজ্য করাটা সমস্যায় পড়ে। অর্থাৎ সরকারের চাহিদা বাড়লে প্রাইভেট সেক্টরের জন্য ঋণ সুবিধা কমে যায়, এবং এটাকেই বলা হচ্ছে ক্রাউডিং আউট ইফেক্ট। এর প্রভাব আসলে কি হতে পারে আমরা একটু যদি দেখি। এই পরিস্থিতির কিছু বড় প্রভাব আছে। ব্যবসায় বিনিয়োগ কমে যাবে। ১ নম্বর, বিনিয়োগ কমে যাবে। যখন ঋণ পাওয়া কঠিন হবে, নতুন শিল্প ব্যবসা শুরু করা কঠিন হবে। শুধু তাই না, পুরনো ব্যবসাকে গতিশীল করার জন্যও যে টাকা লাগে সেটি প্রবাহ কমে যায়। এতে করে কর্মসংস্থান কম হবে। কর্মসংস্থান বলতে গেলে ইউনূস সাহেবের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে এক প্রকার নেগেটিভ ছিল, এখন তা আরও আমার মনে হয় সেদিকে যাচ্ছে যদি বিনিয়োগ না হয়। নতুন বিনিয়োগ না হলে নতুন চাকরির সুযোগও তৈরি হবে না। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধি ধীর গতির হবে, কারণ প্রাইভেট সেক্টরই মূলত অর্থনীতির প্রাণ, অর্থনীতির চালিকা শক্তি। এখন দেখা যাক, আমরা যদি একটু চিন্তা করি কেন রাজস্ব ঘাটতি বাড়ছে এবং সরকারের প্রশ্ন, সরকারের আয়টা কম কেন। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে কর জিডিপি রেশিও কম। কর জিডিপি রেশিও কম হওয়ার কারণ হলো আমাদের প্রত্যক্ষ কর কম, অর্থাৎ ইনকাম ট্যাক্স কম, পরোক্ষ কর বেশি, ভ্যাট,
সম্পূরক শুল্ক এগুলো বেশি। এবং এটার কারণে যেটা হয়, অত্যন্ত দরিদ্র মানুষের উপরে তার কষাঘাত গিয়ে পড়ে মূল্য সংযোজন বেশি হলে, এবং মানুষ নিজের অজান্তে তার পকেট থেকে সরকার ট্যাক্স নিয়ে নিতে পারে। ইনকাম ট্যাক্স দেশে 18 কোটি মানুষ আছে, তাদের উপরে যদি ট্যাক্সটা ধার্য করা হয় অনুপাত ভিত্তিক, তাতে কর জিডিপি অনুপাত বাড়ে, সরকারের আয়ও বাড়তে পারে এবং তাতে করে অর্থনীতি শক্তিশালী হয়। কিন্তু আমাদের 18 কোটি মানুষের মধ্যে 1 কোটি আয়কর রিটার্ন দেয়, এবং তার মধ্যে কতজন ট্যাক্স দেয়। যাদের বিপুল সম্পদ আছে তারা সেখানে ট্যাক্স দেয় না, সম্পদ কর দেয় না। পেশাজীবীদের মধ্যে যারা ক্যাশ টাকা ডিল করে, আইনজীবী, ডাক্তার সহ অনেকে, তাদের দেখা যাবে যে তারা কর কম দিচ্ছে, তার একটা প্রভাব গিয়ে পড়ছে অর্থনীতিতে। এগুলো সিম্পলি কর ফাঁকি। ব্যবসায়ীরাও কর ফাঁকি দেয়, ছোট ছোট ব্যবসায়ীরাও কর ফাঁকি দেয়, বড় ব্যবসায়ীরাও কর ফাঁকি দেয়। সবচেয়ে বড় কথা, কর আহরণে আছে অনিয়ম এবং দুর্নীতি। রাজস্ব বিভাগের লোকজন কর আহরণ করতে গিয়ে করদাতা যারা আছেন তাদেরকে নানা জালে ফেলে দুর্নীতি করেন এবং কম আহরণ করেন। যা আহরণ করেন সেটা সরকারের কোষাগারে কম জমা হয়। আরেকটা হলো ডিজিটাল অর্থনীতি, যেটা ইকোনমিক অ্যাসোসিয়েশন বলছে ডিজিটাল অর্থনীতির উপর সঠিক কর কাঠামোর অভাব। এসব কারণে সরকার প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না। ভবিষ্যতের চাপ, সামনে বাজেট আসছে, আপনারা জানেন। আগামী বাজেটে সরকারের উপর চাপ আসছে, কারণ হলো নতুন বেতন কাঠামো। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হবে, এবং সেটা 1-2 হাজার কোটি টাকার ব্যাপার নয়, বিপুল অঙ্কের ব্যাপার। হাজার হাজার কোটি টাকার বেতন বাড়বে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সরকার যেহেতু জনগণকে স্বস্তি দিতে চায়, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, নারী, বৃদ্ধ, তাদের ফলে এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ইত্যাদি কার্ড করছে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, তার একটা ব্যয়ের চাপ আছে। কৃষি সহায়তার কারণে নিত্যপণ্যের, আরেকটা হলো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে গেলে সরকারকে ভর্তুকি দিতে হবে নানা জায়গায়, তারও কিন্তু খরচ বাড়বে। এর সাথে যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে তাহলে তো কথাই নেই, আমদানি খরচ বেড়ে যাবে, যা অর্থনীতির উপর আরও বেশি চাপ তৈরি করবে। এখন সমাধানের পথ কি, নিশ্চয়ই সরকার চিন্তা করছে, আমরা সেটা বাজেট প্রস্তাবনায় দেখব। একটা হলো কর ব্যবস্থা আধুনিকায়ন করার কোনো বিকল্প নেই, যাতে কর রাজস্ব বাড়ে। ডিজিটাল অর্থনীতিকে করের আওতায় আনতে হবে, এবং কর প্রথাটাকে আসলে অটোমেশনের স্বয়ংক্রিয় করতে হবে। এই যে কর বিভাগের লোকজন গিয়ে মানুষের সাথে দেখা করা মানেই হলো তার সাথে লেনদেন হয়। তারা যাতে দেখা করতে না পারে, স্বয়ংক্রিয়ভাবে মানুষ যাতে কর দিতে পারে সেই চেষ্টা করতে হবে। কর ফাঁকি রোধ করতেই হবে। বিশেষ করে আমরা দেখেছি সম্পদ কর দিচ্ছেন না যারা, বড় বড় ব্যবসায়ী, রিয়েল এস্টেট সেক্টর, এইসব খাতে ব্যাপক কর ফাঁকির ঘটনা ঘটছে। পেশাজীবীদের মধ্যে অনেকে কর ফাঁকি দিচ্ছেন, বিশেষ করে যারা স্যালারিড অর্থাৎ বেতনভোগ, তারা কিন্তু দিতে বাধ্য হচ্ছে। কিন্তু বেতনভোগ কর্মচারীর বাইরে, কর্মকর্তার বাইরে যেসব পেশাজীবী ব্যক্তিগতভাবে আয় করেন, তাদেরকে করের আওতায় আনা যাচ্ছে না, আনলেও তাদের কাছ থেকে সঠিক কর আদায় করা যাচ্ছে না। আরেকটা হলো করের ভিত্তি বাড়ানো, অর্থাৎ এটার এক্সপানশন করতে হবে, বেশি মানুষকে করের আওতায় আনতে হবে। 18 কোটি মানুষের দেশে কর জিডিপি এত কম, যেটা ভুটানেরও নিচে, এটা চিন্তা করা যায় না। এর কারণ হলো মানুষ কর দিচ্ছে না, করের আওতায় মানুষকে আনা যাচ্ছে না। রাজস্ব সংগ্রহ যেটা হচ্ছে, সেখানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, সংস্কার করতে হবে রাজস্ব বিভাগের, তবেই একটি গতি আসতে পারে। সব মিলিয়ে সরকারের বেশি ঋণ নেওয়া স্বল্প মেয়াদে সমাধান দিলেও দীর্ঘমেয়াদে এটি অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যদি প্রাইভেট সেক্টর ঋণ না পায়, তাহলে পুরো অর্থনীতির গতি থেমে আসবে। তাই এখনই দরকার সুষম নীতি, কার্যকর কর ব্যবস্থা এবং টেকসই অর্থনৈতিক পরিকল্পনা। শেষ করব আপনাদের কাছে প্রশ্ন রেখে, সরকারের এই ঋণ নির্ভরতা কি অর্থনীতির জন্য হুমকি? আপনারা কি ভাবেন? এই ভাবনায় রেখে আজকের মতো শেষ করছি জার্নাল পর্যালোচনা। সবাই ভালো থাকবেন।